জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4 প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন। জনগণকে বোঝানোর দায়িত্ব সরকারের, বলছে বিএনপি। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নামবে জামায়াত এনসিপি। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকে রাজনীতিকদের ভিড়, খেলাপি থেকে নাম কাটানোর তোড়জোড়। ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ, ইচ্ছাকৃত দেনাদারের পাশে না থাকার ঘোষণা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। সমর্থকদের অংশগ্রহণ, যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। হামি ট্র্যাপে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই আশরাফুলকে হত্যা, ব্রিফিংয়ে র্যাব। হাইকোর্ট এলাকা থেকে উদ্ধার খণ্ডিত লাশের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার 2। এবং ভারতের জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণে 9 জন নিহত, আহত অন্তত 29। বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় দুর্ঘটনা, দাবি পুলিশের। হতাহত বাড়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4টি প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি বলছে জনগণকে বোঝানোর দায়িত্ব নিতে হবে সরকারকেই। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ ভোটকে বিজয়ী করতে মাঠে নামবে জামায়াত। আর গণভোটকে ভিত্তি করে নির্বাচন প্রচারণা চালানোর কথা বলছেন এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। অস্থিরতা থামছে না রাজনীতির মাঠে। সংস্কার এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা মতভিন্নতা শেষে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। জাতীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নে একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। তবে দীর্ঘদিন পরের গণভোট এবং একাধিক প্রশ্নে সাধারণের বোধগম্যতা এবং আগ্রহ নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। বিএনপির বেশ কিছু মতামতকে পাশ কাটিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে সরকার। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অনেক কিছু ছাড় দিয়েছে তার দল। তবে গণভোট নিয়ে জনগণকে জানানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক তার স্বার্থে অনেক কিছু ছাড় দিয়ে আমরা পজিটিভ, যাতে সরকার একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে পারে। আমরা আমাদের নির্বাচনী প্রচারণা করব। কিসের উপর গণভোট? সরকার জনগণকে অখারাজ করবে। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ বিজয়ী করতে জনগণকে সচেতন করতে কাজ শুরু করবে জামায়াত। একই সঙ্গে আগে গণভোটের দাবিতেও অনড় থাকার কথা বলছেন দলটির সেক্রেটারি জেনারেল। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে গিয়ে একটা সংকট তৈরি হয়। আমরা তো প্রধান উপদেষ্টাকে সেই সংকট দূর করার জন্য আবেদন করতেই থাকবো। আমরাই ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনবো, মোটিভেশন করবো। গণভোটকে ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলছে জুলাই আদেশের বেশ কিছু বিষয়ে আপত্তি জানানো এনসিপি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণভোটের ক্ষেত্রে মুখ্য না করার আহ্বান দলটির এই নেতার। আমাদের চেষ্টা থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান তৈরি করা, যাতে করে সনদে আমরা সেটা ইমপ্লিমেন্টেশন দেখতে পাই। এবং গণভোটের ক্ষেত্রে একটা দলের সাথে আরেকটা দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে গণভোটের ক্ষেত্রে মুখ্য না হয়। প্রচারণায় যাব, সেখানে গণভোটটাই ভিত্তিমূল হয়ে উঠবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্যরা একই সঙ্গে দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার কথা বলা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা ডুমুরিয়ায় জামায়াতের নির্বাচনী মোটর শোভাযাত্রার আগে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। বলেন, সকল প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, অন্যায় করলে কারো পালানোর পথ থাকবে না। নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন দিচ্ছে তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে। নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন
ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ডুমুরিয়া, ফুলতলা, খুলনা, পটিয়াঘাটা, ডাকা প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। খেলাপির সার্টিফিকেট ক্লিন করতে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে রাজনীতিক ও ব্যবসায়ীদের ভিড়। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ এই পুনর্তফসিলের সুবিধা কিনা তা যাচাই না করে ঢালাও ছাড়পত্র দিলে আবারও রাজনীতিতে খেলাপি তোষণের পুনরাবৃত্তির শঙ্কা আর্থিক খাত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক বলছে, ইচ্ছাকৃত খেলাপিদের পাশে কখনোই দাঁড়াবে না কেন্দ্রীয় ব্যাংক। সিলিয়া সুলতানার রিপোর্ট। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা। কোভিড-19, ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 2% নগদায়ন করলে ঋণ পুনঃতফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে কমিটি করে বাংলাদেশ ব্যাংক। নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা। উদ্দেশ্য, গত 15 বছরে স্থবির থাকা ব্যবসায় গতি আনা। তবে নির্বাচনের আগে নীতি সহায়তার সুযোগে আবারও বিগত 1.5 দশকের পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত আর্থিক খাত বিশ্লেষকরা। আপনি যখন ক্যান্ডিডেট হবেন, আপনার রিশিডিউলিং করার ক্ষেত্রে যেই কমপ্লায়েন্স আছে, ঠিক আছে, আপনি যেহেতু এখন যদি নমিনেটেড হন, আপনার তো সে আর্থিক সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী পুরোটাই সিস্টেমের মধ্যে দিয়ে আসেন। অল্প স্বল্প দিয়ে রিশিডিউলিং না করে ওই নর্মালি আগের মতো যেরকম তো সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয়। কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে, তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলে আমার দুর্বলতা আছে। বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক দলগুলোর ভেতরেই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি বা শেয়ার বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি, এই ধরনের নিজেরাও যদি বলতে পারে, তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়। এটা তাদেরই দায়িত্ব, তাদেরই দায়বদ্ধতা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ধরে নিতে হবে, বিগত সরকারের সময় ধরে নিতে হবে তারা সঠিক কারণে প্রপার জাজমেন্ট পায় নাই। যারা কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা বা কোনো কিছুর শিকার হননি, হ্যাঁ, এবং অনুকূল পরিবেশে ব্যবসা করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নীতির সুবিধা, তাদেরকে এই বিশেষ নীতির সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, জুন মাস পর্যন্ত সবশেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের ব্যালট মুদ্রণের জন্য কাগজ প্রস্তুত করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল। এই জন্য কারখানায় বেড়েছে কর্মচাঞ্চল্য। নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে সরবরাহ করা হয়েছে 178 মেট্রিক টন। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস পুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাল্প থেকে মণ্ড, সেই মণ্ড থেকে কয়েক ধাপে তৈরি হয় কাগজের রোল। পরে মেশিনের মাধ্যমে রোল কেটে করা হচ্ছে প্যাকেটজাত। নির্বাচন কমিশনের জন্য কাগজ তৈরি করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল, যা ব্যবহার হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট মুদ্রণে। কারখানা কর্তৃপক্ষ বলছে, ব্যালট পেপার মুদ্রণের জন্য রঙিন কাগজের চাহিদা দিয়েছে কমিশন, যার মধ্যে রয়েছে সবুজ, গোলাপি, হালকা হলুদ ও নীলচে রঙের কাগজ। এ কারণে কর্মব্যস্ত হয়ে উঠেছে কারখানাটি। প্রতিষ্ঠানটির আয় বেড়েছে প্রায় 11 কোটি টাকা। নির্বাচনের কাগজের অর্ডার পাইছে, এজন্য মেশিন এখন ভালো চলতেছে। এটা ব্যালট পেপারের কাগজ, সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনের কাগজ বানাইতেছি আমরা। মাস 2 মাস পরে আবার চালু হবে, আবার কিছু প্রোডাকশন হবে, আবার এইভাবে চলে। কিন্তু নির্বাচন অবস্থা এখন যে মাল ডেলিভারি চলতেছে মোটামুটি ভালোই আছে। তবে কাঁচামালের পর্যাপ্ত মজুদ না থাকায় একবারে সব কাগজ সরবরাহ করা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। এই পর্যন্ত যে পরিমাণ র মেটেরিয়াল মজুদ আছে প্রায় 500 টনের উপরে, শুধুমাত্র রঙিন এবং ব্রাউন কাগজ বানানো হলো। পাইপলাইনে আরো কাগজ এখানে যোগ হবে। মোটামুটি আমাদের প্রস্তুতি নিয়ে আমরা সন্তুষ্ট। কর্তৃপক্ষের তথ্য মতে, নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে 178 মেট্রিক টন সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিল। বাকি কাগজ ধাপে ধাপে জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে। সময় সংবাদ, রাঙামাটি।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। সকাল 9টায় শুরু হওয়া সমাবেশে বাংলাদেশ সহ 5টি দেশের আলেম ওলামা যোগ দিয়েছেন। এছাড়া রাজনৈতিক দলের নেতারাও যোগ দিয়েছেন। সকাল থেকে এই সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আসা মুসল্লিরা। আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি সড়কে শৃঙ্খলা রোধে রয়েছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন চলছে, সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি সানবীর রূপলের কাছে। রূপল, কি অবস্থা দেখছেন? মহাসম্মেলন চলছে এখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এবং সকাল 9টা থেকে এই সমাবেশ শুরু হয়। দেশ বিদেশের মুসল্লিরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ থেকে সকাল থেকেই তারা এখানে ভিড় করছেন এই খতমে নবুয়ত সম্মেলনে। এবং এই সম্মেলনে যোগ দিয়েছেন এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল আবু তাহের মোহাম্মদ তিনি এসেছেন এবং এছাড়াও দেখতে পেয়েছি যে নাগরিক পার্টি এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি আসার কথা, এখানে তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। গণ অধিকার পরিষদের নুরুল হক ঘোষ, মাওলানা মোহাম্মদ মামুনুল হক, বাংলাদেশের খেলাফতে মজলিসের আমির হাবিবুর রহমান, বাংলাদেশের খেলাফতে আন্দোলন হযরত হামিদুর রহমান নিয়াজী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম তিনি এর মধ্যে এসে পৌঁছেছেন। তো বেশ কয়েকজন এখন পর্যন্ত এসে পৌঁছাননি। তবে তারা যারা এসেছেন বিভিন্ন সকালবেলা থেকে দেখতে পেয়েছি যে ভারত থেকে অতিথি এসেছেন, এখানে এসেছেন পাকিস্তান থেকে অতিথি এসেছেন, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন মতাদর্শের বিভিন্ন রকমের বিভেদ তুলে সবাই এই উদ্যানে এসে উপস্থিত হয়েছেন। তো এখন পর্যন্ত রাজনৈতিক যে নেতারা এসেছেন তারা বক্তব্য দেননি, তারা হয়তো কিছুক্ষণ পরে আর কিছু বক্তব্য দেওয়া শুরু করবেন। এই ছিল নবুয়ত মহাসম্মেলন থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সময় সংবাদে আরো থাকছে। গাজীপুরে ঘরের ভিতরে মিলল স্ত্রীর গলা কাটা লাশ। একইভাবে স্বামীকেও হত্যা চেষ্টা। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি, রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ। ঢাকা উত্তর সিটির 8টি চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের বেশিরভাগই অকেজো। মেরামত ও রক্ষণাবেক্ষণের উদ্যোগও নেই। বিশেষজ্ঞ বলছেন, ব্যক্তি স্বার্থ ছাড়া চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের প্রকল্প নেওয়ার কোনো কারণ নেই। আর সিটি কর্পোরেশন বলছে, যন্ত্রাংশ চুরি হওয়ায় অচল হয়ে পড়েছে চলন্ত সিঁড়ি। এগুলোর কোনোটিই দেশে পাওয়া যায় না। ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। রাস্তা পারাপারের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে ফুটওভার ব্রিজ, পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় রয়েছে স্কেলেটর বা চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ। কিন্তু এসব চলন্ত সিঁড়ি বেশিরভাগই এখন অচল। তাই নগরবাসীর সুবিধার বদলে এগুলো তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 20 কোটি টাকা ব্যয়ে ফার্মগেটে নির্মিত ফুটওভার ব্রিজে লাগানো হয়েছিল চলন্ত সিঁড়ি। উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যেই কোনো ঘোষণা ছাড়াই প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত এই সিঁড়িতে জমছে আবর্জনা। এটা 1 সপ্তাহ চলছে, 1 সপ্তাহ পরে বন্ধ হয়ে গেছে। এটা চালু করলে একটু ভালো হতো, জনসাধারণের চলাচলের জন্য সহজ হয়ে যেত, কষ্ট কম হতো। চালু হলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা যারা বয়স্ক লোক আছি তাদের উঠতে খুবই অসুবিধা হয়। শুধু এই ফুটওভার ব্রিজ নয়, রাজধানীর আরও 3টি গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজের অবস্থাও একই। বনানী বিমানবন্দর বাস স্ট্যান্ড, ইসিবি চত্বরে ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িগুলো অচল। এটা সৎ উদ্দেশ্য ছিল যে অনেক মানুষ ক্লান্ত অসুস্থ, তারা এগুলি ব্যবহার করলে তারা উপকৃত হবে। এটা এখনো তারা সেই সুবিধাটা পাচ্ছে না। প্রায় 6 মাস হলো এরকম নষ্ট হয়েছে। কেন লাগাইছে? মানুষের কোনো সুবিধা হওয়া তো দূর কথা, ভোগান্তির শেষ নাই।
বিশেষজ্ঞরা বলছেন এসব চলন্ত সিঁড়ি বাংলাদেশের পরিবেশে খোলা জায়গায় ব্যবহারের উপযোগী নয়। বৃষ্টি, ধুলাবালি ও আর্দ্রতায় দ্রুত নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এতে বেড়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের ব্যয়। ব্যক্তি স্বার্থ ছাড়া এসব প্রকল্প নেয়ার কোনো কারণ দেখেন না তারা। বাংলাদেশের আবহাওয়া, ধুলাবালি, যানজট থেকে যেই পলিউশন হয়, এই জায়গায় আউটডোরে এসকেলেটর নির্ভর ফুটওভার ব্রিজ চলবে, আমার মনে হয় একটু জেনে কথা বলতে হবে যারা যারা এটাকে বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশে যদি আমি পলিউশন কন্ট্রোল করতে না পারি, ডাস্ট কন্ট্রোল করতে না পারি, বৃষ্টির জন্য যদি যথেষ্ট প্রোটেকশন না দিতে পারি, চুরিধারি যদি ঠেকাতে না পারি, মেনটেন্যান্সের প্র্যাকটিসটা যদি আনতে না পারি, এই ধরনের বিলাসী প্রজেক্ট করাটা মানে অন্যায়। সিটি কর্পোরেশন বলছে চলন্ত সিঁড়ি সচল রাখতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর সচেতনতার অভাব আর যন্ত্রাংশ চুরি। 2025-26 অর্থ বছরে ফুটওভার ব্রিজ নির্মাণ খাতে ঢাকা উত্তর সিটির বরাদ্দ 16,50,00,000 টাকা। শিগগিরই চলন্ত সিঁড়িগুলো মেরামতের আশ্বাস কর্মকর্তাদের। মোটর থাকে, তারপরে আপনার উপরে যে পাটাতনটা থাকে সেই পাটাতনগুলো চুরি হয়ে যায়। এই চুরিটা রোধের জন্য স্যার আনসার নিয়োগের একটা উদ্যোগ নিয়েছেন এবং এটা খুব শীঘ্রই আশা করা যায় যে প্রতিটা ব্রিজে আমরা দিতে পারবো। নগরবাসীর প্রত্যাশা কাগুজে প্রকল্প নয়, বরং তাদের জন্য বাস্তবসম্মত প্রকল্প নেবে সিটি কর্পোরেশন। ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি ঠিক এভাবেই পড়ে রয়েছে বন্ধ বা অচল অবস্থায়, ফলে বাধ্য হয়ে নাগরিকদের চলতে হচ্ছে এই পাশের সিঁড়ি দিয়ে। পরিকল্পনাবিদরা বলছেন প্রযুক্তির ছোঁয়া যদি উন্নত না হয় তবে তা পরিণত হয় কিছুদিনের সাময়িক প্রদর্শনীতে, যার খেসারত দিতে হয় শেষ পর্যন্ত নগরবাসীকেই। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর এলাকায় আছে চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের সামনে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর এলাকায়, অর্থাৎ বিমানবন্দরের ঠিক উল্টো পাশে যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেটার উপরে আমরা অবস্থান করছি। দর্শক, আপনারা জানেন যে এই ফুটওভার ব্রিজটি কিন্তু অত্যন্ত ব্যস্ততম একটি ফুটওভার ব্রিজ। বিদেশগামী অনেক যাত্রী এবং জনসাধারণ কিন্তু এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করে থাকে এবং তাদের সুবিধার্থেই এই ফুটওভার ব্রিজটিতে একটি চলন্ত সিঁড়ি কিন্তু স্থাপন করা হয়েছিল। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে যে এই চলন্ত সিঁড়িটি স্থাপন করার 1 মাসের মধ্যেই কিন্তু অকেজো হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই চলন্ত সিঁড়িটি রয়েছে সেটা কিন্তু অকেজো পড়ে আছে এবং মানুষ কিন্তু এভাবেই এটাতে পারাপার করছেন এবং ময়লা, আবর্জনা এবং ধুলাবালিতে কিন্তু বেহাল অবস্থা এই চলন্ত সিঁড়িটির। মূলত শিশু, বৃদ্ধ এবং সাধারণ যাত্রীদের পারাপারের সুবিধার্থে কিন্তু এই চলন্ত সিঁড়িটি স্থাপন করার উদ্যোগ নিয়েছিল সরকার। তবে যেটা বলছেন আমাদেরকে এখানের যারা ছিলেন তারা, এখানে পথচারীরা যেটা বলছেন বা এলাকাবাসী যেটা বলছেন যে এই চলন্ত সিঁড়িটি আসলে স্থাপন করার পরে কিন্তু মেরামতের কোনো কাজ হয়নি। এটা স্থাপন করার পরপরেই কিন্তু যাত্রীর লোডে কিন্তু এটা কিছুদিন পরে এটা অকেজো হয়ে পড়ে এবং এই যে চলন্ত সিঁড়িটি রয়েছে এটার বেশ কিছু যন্ত্রাংশ কিন্তু চুরির ঘটনাও ঘটেছে। তবে এটার কিন্তু কোনো মেরামতের কোনো উদ্যোগ আসলে প্রশাসন থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। তারা বলছেন যে রক্ষণাবেক্ষণ এবং তদারকির অভাবে কিন্তু অকেজো হয়ে পড়ে রয়েছে এই ব্যয়বহুল এই চলন্ত সিঁড়িটি। তো এই ছিল আমার কাছে রাজধানীর এয়ারপোর্ট থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিমানবন্দরের সামনে যে ওভারব্রিজ, সেখান থেকে দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এর ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেই 26 টুকরা করে হত্যা করা হয় রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে। সকালে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে এমনটাই জানিয়েছে র্যাব। এর আগে শুক্রবার কুমিল্লার লাকসাম থেকে হত্যার আলামত সহ শামীমাকে গ্রেফতার করে র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়াজুল আরেফিন জানান, জরেজের সঙ্গে শামীমার প্রেমের সম্পর্ক ছিল আগে থেকেই। পরে আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে দুজন। মোবাইল ফোনে গড়ে তোলেন সখ্যতা। 12 নভেম্বর আশরাফুলকে অচেতন করে শামীমার সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে জরেজ। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে আশরাফুলকে। পরে লাশ খণ্ড খণ্ড করে ড্রামে করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায় দুজন। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি, সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। শামীমা এখানে 3 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরেজ
এই 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকীয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। গাজীপুরে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে তার স্বামীকে। পুলিশ জানায়, সকালে কোনাবাড়িতে একতা ভিলার ৫ম তলার একটি ফ্ল্যাটের দরজার নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ পৌঁছে দরজা ভেঙে ভেতরে গিয়ে মেঝেতে গলাকাটা স্বামী স্ত্রীকে পড়ে থাকতে দেখে। রহিমার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। গুরুতর অবস্থায় তার স্বামী ইমরানকে পাঠানো হয় হাসপাতালে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের আমতৈল গ্রামে। কাজের সুবাদে থাকতেন গাজীপুরে। তাদের ১৬ বছরের এক মেয়ে রয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বিশ্ব নেতাদের অনুপস্থিতিতে এবারের জলবায়ু সম্মেলনে অনেকটা লক্ষ্যহীন হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দিতে উন্নত দেশগুলোর কাছে দাবি তুলেছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। প্রথমবার এই সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, ইলিশ সহ মৎস্য ও প্রাণী খাত রক্ষায় আন্তর্জাতিক পরিসরে দাবি তোলার বিকল্প নেই। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার প্রসূন আশিস। পৃথিবীর ৭ম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদী ভাঙন ও লবণাক্ততায় বিপন্ন হচ্ছে লাখো মানুষের জীবন জীবিকা। গত ১০ বছরে বাস্তুচ্যুত হয়েছেন ১,৪৭,০০,০০০ বেশি মানুষ। ব্রাজিলের বিখ্যাত রেইনফরেস্ট আমাজন বেষ্টিত শহর বেলেমেতে COP30 সম্মেলনের লক্ষ্য নতুন কোনো প্রতিশ্রুতি নয়, বরং ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। বাংলাদেশের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণে উন্নত দেশগুলোকে গুনতে হবে $১.৩ ট্রিলিয়ন। যারা উন্নত বিশ্বের দেশগুলো আছে তাদের কাছে আমাদের ক্লেম করা যে আমরা লোনের বদলে আমরা গ্র্যান্ট চাই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটা ঝুঁকিপূর্ণ দেশ, সেই জন্য আমাদের অ্যাডাপ্টেশন সাইডেও আমাদের কিন্তু ফান্ডিং এর জন্য আমাদের ক্লেম করা উচিত। উষ্ণতা বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মৎস্য ও প্রাণী সম্পদ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে প্রথমবার জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সম্মেলনে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, দেশের মৎস্য ও প্রাণী খাত রক্ষায় এমন বিশ্ব আসরে দাবি তোলার কোনো বিকল্প নেই। শুধু পরিবেশের বিষয় না, কারণ এর সাথে মানুষের জীবন জীবিকার সম্পর্ক, এর সাথে আমাদের খাদ্য নিরাপত্তার সম্পর্ক, আমাদের স্বাস্থ্যের সম্পর্ক, আমাদের যে প্রাণী সম্পদ এবং মৎস্য এত ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, তাহলে আমরা কি শুধু দেশেই বলবো, আমরা কপি গিয়ে বলবো না? তাই আমরা একটু দাবি করেছিলাম, আমাদেরকে FAO খাদ্য কৃষি সংস্থা তারা আমাদেরকে সহায়তাটা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার যে অঙ্গীকার করেছে উন্নত দেশগুলো, সেই ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই ঋণ হিসাবে নয়, দিতে হবে অনুদান হিসাবে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এমনই দাবি তুলেছে এবারের সম্মেলনে। ব্রাজিলের বেলেম শহরে আয়োজিত COP সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যা করে খণ্ডিত মরদেহ ড্রামে রেখে হাইকোর্ট এলাকায় ফেলে রাখার মামলায় প্রধান আসামি জরেজকে গ্রেফতারের বিষয়ে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে ব্রিফ করছে বিএনপি। সরাসরি যাচ্ছি সেখানে। বাসা থেকে বের হয়ে যায় আশরাফুল এবং শামীমাকে রেখে। জারিজুল যাওয়ার সময় আশরাফুল এবং জারিজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম। সে ভুলক্রমে আশরাফুলের মোবাইলটা নিয়ে চলে যায়, জারিজুলের মোবাইলটা থুয়ে যায়। সেই অবস্থায় যে ঘণ্টাখানিক খোঁজা করার পরে সে সিদ্ধান্ত নেয় যে সে বাড়িতে চলে যাবে। সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশরাফুলের। আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢুকলে তখন শামীমা বলে যে আশরাফুল ঘুমায় পড়ছে, তুমি আসো ভিতরে। সে ভিতরে যায়, বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশরাফুল আসলে ঘুমায় পড়ছে কিনা। শামীমা যখন আশরাফুলের গায়ে হাত দেয় তখন আশরাফুল আবারও জেগে যায়। একটু তন্দ্রাচ্ছন্ন ছিল বোধহয়। জেগে গেলে পরে সে কি করে, মানে বিকৃত রুচিতে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামীমাকে জোর করতে থাকে। শামীমাও সেটা রাজি হয় না। রাজি হওয়ার না এক পর্যায়ে ওরা কথা বলে। এই সময় জারিজুল তো ভিতরে আছে, জারিজুল কি করে, আশরাফুল যখনই জেগে যায় জারিজুল তখনকে আড়ালে ঘরের ভিতরেই লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে। তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে শামীমা বলে যে ঠিক আছে, আমি তোমাকে
ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেইভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো, তাহলে তোমার হাত বেঁধে দিই। তখন কি করে, কাপড় টাঙানো একটা রশি ছিল, ওই রশি দিয়ে শামীমা কি করে আশরাফুলের হাতটা বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে জারেজুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জাপটায় ধরে আশরাফুলকে। যখন জাপটায় ধরে তখন আশরাফুল আবার একটু ইয়েভাবে শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে, ওখানে একটা হাতুড়ি ছিল, আর জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে জারেজুল আশরাফুল আর নড়াচড়া করতেছে না, তখন তারা করে দেখে যে মারা গেছে। ডিএমপির ব্রিফিং এর বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। 54 বছরে ঢাকায় বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠার দায় সবাইকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে কেরানীগঞ্জের দাড়িপাড়া এলাকায় 44টি খাস পুকুর ও জলাশয় সংস্কার প্রকল্পের উদ্বোধনে কথা বলেন তিনি। পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগ উৎপাদনে উৎসাহিত করার কথাও জানান উপদেষ্টা। জনগণের সম্পৃক্ততা ছাড়া পরিবেশ আন্দোলন সফল করা সম্ভব নয় বলেও জানান তিনি। নির্বাচনের জন্য আমরা প্রাত্যহিক দৈনন্দিন সব কাজ করছি না, তাহলে এইটাকেও আমাদেরকে আসলে তদারকিটা করতে হবে। এইটা যে কাজটা আমরা করছি এটা আসলে আমাদের পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে। এই জলবায়ু পরিবর্তনের ট্রাস্ট ফান্ড কোথা থেকে আসে? এই ট্রাস্ট ফান্ডটা আসে জনগণের করের টাকা যেটা সরকার পায়, সেখান থেকে সরকার প্রতি বছর 100 কোটি করে টাকা দেয়। ফলে এটার উদ্বোধন কোনো ব্যক্তির কৃতিত্বের মধ্যে পড়ে না, কোনো প্রতিষ্ঠানের কৃতিত্বের মধ্যে পড়ে না। এটার উদ্বোধন, এটার কৃতিত্বটা পুরোপুরি হচ্ছে জনগণের উপরে যায়। সব জটিলতার অবসান ঘটিয়ে পতেঙ্গার লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে 30 বছরের চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে 50 একর জায়গায় টার্মিনাল তৈরি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 850 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠানটি। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর থেকেই দখল বেদখলে আলোচিত ছিল চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী এই লালদিয়ার চর। বন্দরের খুব কাছে অবস্থান হয় দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল স্বতন্ত্র কন্টেনার টার্মিনাল তৈরি করার। সব জটিলতা কাটিয়ে টার্মিনাল নির্মাণের জন্য মার্কস লাইনের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। নিজেরা এটা বিওটি ভিত্তিতে করবে এবং এখানে প্রায় 850 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করবে। সারা বিশ্বে কন্টেনার বাণিজ্যের 40% হিস্সা যেমন এককভাবে মার্কস লাইনের, তেমনি বিভিন্ন দেশে অন্তত 60টি বন্দর এবং টার্মিনাল পরিচালনা করছে মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার। দে আর এক্সপার্ট কন্টেনার লাইনে, সব মডার্ন সিস্টেম এগুলো অপারেট করবে এবং ওদের আউটপুট হবে বেশি। ওরা দেখা যাবে সিঙ্গাপুরের মতো প্রতি মিনিটে একটা করে কন্টেনার লোড এন্ড অফলোড করতেছে। 3টি জাহাজ বেরোনোর জেটির সমন্বয়ে টার্মিনাল নির্মাণের পাশাপাশি কন্টেনার রাখতে চট্টগ্রাম বন্দরের কাছে কমপক্ষে 50 একর জায়গার চাহিদা জানিয়েছে মার্কস লাইন। বহিনোঙ্গর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করা পণ্যবাহী জাহাজ এবং ওয়েল ট্যাঙ্কারগুলোকে 6টি বিপজ্জনক বাঁক পাড়ি দিতে হয়। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে লালদিয়ার চরে যে টার্মিনাল হবে সে সংকট এড়ানো যাবে, আর তাতে লাভবান হবে লালদিয়ার চরের টার্মিনাল। নাব্য সংকটের জটিলতা না থাকায় যে কোনো গভীরতার জাহাজ প্রবেশের সুযোগ থাকবে লালদিয়া টার্মিনালে। আমরা যেটা চাই সেটা হলো যে টার্মিনাল যে চার্জগুলো, সেই চার্জগুলো যেন একটু সহনীয় পর্যায়ে হয়। বাইরের লোকজন এসে যদি আমার কস্ট অফ ডুইং বিজনেস অথবা কস্ট কমাতে পারে, আমি অবশ্যই স্বাগতম জানাবো। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ শেষে 2030 সালের মধ্যে চালু হবে লালদিয়ার চরের এপি মোলার টার্মিনাল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 9 জন, আহত হয়েছেন আরও 32। শনিবার স্থানীয় সময় গভীর রাতে শ্রীনগরের নওগাম থানায় জব্দকৃত বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায় নিহতদের বেশিরভাগ ছিলেন পুলিশ এবং ফরেন্সিক দলের সদস্য। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে এই ঘটনার সঙ্গে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনার সম্পৃক্ততা রয়েছে বলে দাবি পুলিশের।
শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় জব্দ থাকা বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করছিলেন পুলিশ সদস্য ও ফরেনসিক টিম। সেখানেই আচমকা শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। হতাহতদের বড় অংশই পুলিশ ও ফরেনসিক কর্মী। ফায়ার সার্ভিস কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও থানা ভবনের বড় অংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, আগুন ছড়িয়ে পড়তেই ভেতরে আটকা পড়ে যান অনেকে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এখানে একটি বিস্ফোরণের পর আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আসল ঘটনা কি ঘটেছে সেটা বুঝতেই আমাদের 15-20 মিনিট লেগে যায়। এরপর আমরা যখন থানার সামনে যাই তখন দেখি সব পুড়ে ধ্বংস হয়ে গেছে। নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে 13 জন নিহত হওয়ার মাত্র 4 দিন পর কাশ্মীরের ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। পুলিশের দাবি, হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো মজুদ ছিল জম্মু কাশ্মীরের ওই থানায়। ফরিদাবাদের এই ঘটনার সঙ্গে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনার সম্পৃক্ততা রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4 প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন। জনগণকে বোঝানোর দায়িত্ব সরকারের, বলছে বিএনপি। হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নামবে জামায়াত, এনসিপি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। সমর্থকদের অংশগ্রহণ, যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। এবং প্রেমের ফাঁদে ফেলে 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা। হত্যার পর 26 টুকরা করে ড্রামে ভরে লাশ ফেলে যায় হাইকোর্ট এলাকায়। রহস্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গ্রেপ্তার 2। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। জাফর সাদিক, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।